তারেক রহমানকে কাফফারা দিতে হবে, এমন কাফফারা যা কল্পনাও করেনি। এটা নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্য, কিন্তু মুশকিল হচ্ছে তিনি যেহেতু আপনার দলে গুরুত্বপূর্ণ পর্যায়ে আছেন, কাজে এনসিপির বক্তব্য হিসেবে এটা অনেকে মনে করতে পারে এনসিপি সেই জায়গা থেকে ক্লারিফিকেশন দেবে কিনা আনুষ্ঠানিকভাবে। দ্বিতীয় বিষয় হচ্ছে জুলাইয়ের পক্ষের শক্তি আপনারা ছাত্রদলরা, কিন্তু হবিগঞ্জে যেটা ঘটে গেল সেটা অনাকাঙ্ক্ষিত, এবং এই ঘটনা কেন ঘটতে পারে, পাওয়ার শেয়ারিংটা এখানে মূল বিষয় কিনা নাকি অন্য কোনো কারণ এখানে আছে, এবং এই মুহূর্তে সরকারের বিপক্ষে যেভাবে হার্ডলাইনে আছে বিরোধী দল, সেখানে আসলে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে কিনা। তিনটা। জি, আমি অনেকক্ষণ ধরে আলোচনা শুনছি, আমি শুধুমাত্র নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্যের আলাপটাই বেশি আমার কাছে আসছে। নাসিরুদ্দিন পাটোয়ারির কালকে যে রাত্রেবেলা সে আবার হামলার শিকার হলো, সেখানে যেভাবে অ্যাটাক হলো, সেটা তো আপনারা বলছেন না। গতকাল আমরা আলাপ করেছি, গতকাল কিন্তু আমরা একটা দীর্ঘ সময় আলাপ করেছি নিরাপত্তা নিয়ে কথা বলেছি, ছবিটা আমরা দেখেছি। সেটার পরিপ্রেক্ষিতে আপনি আমাকে কোন রকম মানে নিরাপত্তা দিতে নিশ্চিত করতে পারছেনই না, বরঞ্চ আপনার দলের সন্ত্রাসী বাহিনী আমার নিরাপত্তা একদম নাই করে ফেলছে, মেরে ফেলার মতো অবস্থা করে ফেলছে। তাহলে আমি আপনাকে কি মুখে মানে মধু নিয়ে সারাদিন বলবো যে না, জনাব তারেক রহমান বাংলাদেশের সেরা প্রধানমন্ত্রী, এই সেই আরো রকম কথাবার্তা বলে আমি কি মানে প্রশংসা করতে থাকবো সারাদিন? আপনারা কি এটা চাচ্ছেন এখন থেকে? আমার হচ্ছে যে আমার যে ভাইটা আলিফের যে চোখ অন্ধ হয়ে গেল, মানে এটার দায় কি নাসিরের বক্তব্যের জন্য আপনারা বারবার এটা জাস্টিফিকেশন দিচ্ছেন? ওনার ব্যাপারে কি আপনারা একটা বারো এটা নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছেন? আপনাদের মিডিয়া হাউস গুলাতে প্রত্যেকটা ভিডিও ইনফরমেশন আছে। বাংলাদেশের যে পুলিশ বাহিনী আছে, যারা প্রশাসনের জায়গা আছে, বিএনপির যারা আছে, কয়টা ব্যবস্থা নেওয়া হয়েছে? আমি নাসিরুদ্দিন পাটোয়ারিকে আমি দায়িত্ব নিয়ে বলতেছি যে নাসিরুদ্দিন পাটোয়ারি জাতির সামনে এসে আপনাদের কাছে যে ক্ষমা চেয়ে যাবে, কিন্তু আপনি এই যে আলিফ ছেলেটার চোখ চলে গেল, তার চোখের রশ্মিটা আপনি ফিরাই দেন, সে যে অন্ধ হলো সেটা ফিরাই দেন। আপনারা একই একটা টোন বারবার বলে যাচ্ছেন যে এই নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্য আমার নিজের কাছে খুবই অবাক লাগছে। আমার থেকে বয়োজ্যেষ্ঠ যারা মুক্তিযুদ্ধ দেখে এসছে, এত সিনিয়র মানুষ, তাদের বক্তব্য শুনে আমার কাছে মনে হচ্ছে যে মানে মানে আমি বেশি সিনিয়র কিনা, মানে তাদের কথাবার্তা শুনে আমার এরকম ইম্যাচিউর মনে হচ্ছে। আমি পয়েন্ট টু পয়েন্ট কথা বলি, মনে দেখেন আপনার ভালো নাও লাগতে পারে। আপনারা যেটা বারবার বলছেন যে জামাতকে নিয়ে আপনারা অনেক কথা বলেন, দেখেন মুক্তিযুদ্ধের সময়কার অবস্থান জামাতের এইগুলো নিয়ে আমিও এটাতে হ্যাপি না, আমিও স্যাটিসফাইড না। কিন্তু বাংলাদেশে জামাত ইসলামের রাজনীতি প্রতিষ্ঠিত কারা করে দিল? এই বিএনপি তো করে দিছে। এই জুলাইয়ের আগ পর্যন্ত তো আপনারা জোট সঙ্গী ছিলেন, আপনারা তাদেরকে মন্ত্রিসভায় বসাইছেন। তাহলে এখন যে এই কথাগুলো বলেন, তাহলে বলার আগে আপনারা এই অ্যাকশন নেন নাই কেন? আপনাদের তরুণদের কাছে সব এক্সপেকটেশন, তরুণরা মুখে মধু লাগায় কথা বলবে, তরুণরা সাকা চৌধুরী, সুরঞ্জিত সেনগুপ্ত কারো মতো হইতে পারবে না, তরুণরা ফেরেস্তাদের মতো করে সব অ্যাক্ট করবে, কিন্তু আপনারা সব দুর্নীতি করবেন, অনিয়ম করবেন। সালাউদ্দিন আহমেদ থেকে শুরু করে আপনাদের মন্ত্রীরা যে দুর্নীতি করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, এগুলা তাহলে কেন করে? মানে আমি আপনাকে কি র্যান্ডম কি কথা বলতে পারছি এরকম তো না। বিগত সময় 17 বছরে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট কাঠামোতে তারা রয়েছিল, সেসব মন্ত্রী তারপরে এমপি এরা কি চাঁদাবাজি করে নাই, দুর্নীতি করে নাই? তার মানে কি তারা ধোয়া তুলসী পাতা, তাদেরকে নিয়ে কিছু বলা যাবে না? ঠিক সেম গোজ ফর তো বিএনপি। তারা 6 মাসের মাথায় যেসব কাজকর্ম করছে, এই মীর শাহ আলমের 3টা চ্যানেলের 3টা একদম স্পেসিফিক রিপোর্ট বেরোইছে, সেটাকে হচ্ছে যে একদম নাই করে ফেলা হচ্ছে, ভ্যানিশ করে ফেলা হচ্ছে। তারা আলাদা করে বট অ্যাটাক দিয়ে এই প্রত্যেকটা নিউজ রিপোর্ট তারা সরিয়ে দিতে বাধ্য করা হচ্ছে। একটা মন্ত্রণালয়ের কথা বললাম যেখানে এলজেডি প্রতিমন্ত্রী, তার মন্ত্রণালয়ের প্রায় 70% উপরে কাজ নিজের পরিবারের যে প্রতিষ্ঠান সেটাতে করাচ্ছে, এবং সেখানে ব্যাপক লুটপাট হচ্ছে। তো তাকে আমি তাহলে কি চাঁদাবাজ বলবো, দুর্নীতিবাজ বলবো, লুটত রাজের এই জায়গাগুলোকে আমি আখ্যা দিতে পারবো না? তাকে আমার তাহলে খুব শুদ্ধ সুন্দর ভাষায় তাকে আমার সমালোচনা করতে হবে? না না না, উনি তো আসলে 17 বছর ধরে অনেক ত্যাগ তিতিক্ষা করে উপজেলা চেয়ারম্যান মেম্বার এগুলো হয়ে এসছে, সে তো ডিজার্ভ করে একটু পরিবারের প্রতি খেয়াল রাখার জন্য। আপনি কি এটা এক্সপেক্ট করেন আমাদের কাছ থেকে? অনেকগুলো পয়েন্ট বলেছেন, খুব চমৎকার করে। স্যার, প্রথমে খালি একটা পয়েন্ট যদি আপনার কথার প্রেক্ষিতে বলি তাহলে আলাপ করতে সুবিধা হবে। প্রথম কথা হচ্ছে বিরোধী দলের ভূমিকা সরকারের স্তুতি বাক্য প্রয়োগ করা না। বিরোধী দলের ভূমিকাটাই হচ্ছে মানুষের কখনো কখনো যে কথাগুলো তারা বলতে পারে না তাদের কণ্ঠস্বর হয়ে ওঠা। বোধ করি এখন যেই বিরোধী দল আছে তারা খুব ভালোভাবে সেই দায়িত্বটা পালন করার ক্ষমতা রাখে, কিন্তু মুশকিল হচ্ছে কখনো কখনো বক্তব্যে যে টোন, সেই টোনটা আসলে সবকিছু ছাপিয়ে যায়। সেই জায়গা থেকে প্রশ্নটা উঠছে যে নাসিরুদ্দিন পাটোয়ারি যে বিরোধী দলের জায়গা থেকে বক্তব্য টোন আমার মতে বেশ মানে নমনীয়। মানে আপনাদের কাছে যদি কঠোর মনে হয়ে থাকে, আমার কাছে মনে হচ্ছে বেশ নমনীয়। কারণ অভ্যুত্থান পরবর্তী সময়ে গণভোটের গণরায় যখন আপনারা বাস্তবায়ন করলেন না, আপনারা লিটারালি জনগণের সাথে প্রতারণা করছেন। আমি উত্তরবঙ্গের যে 8টা জেলায় প্রোগ্রাম করলাম, সেখানে আমি র্যান্ডম মানুষজনের কাছ থেকে শুনতেছি যে বিএনপি একটা প্রতারক রাজনৈতিক দল। এটা আমি বলতেছি না, আমার ব্যক্তিগত মতামত না।
তাইলে আপনি যখন বলেন যে একটা চাওয়ালা হচ্ছে সংস্কার বোঝে না, চাওয়ালা গণভোটে আসলে না ভোট দিছিল, এটা হ্যাঁ ভোট হয়ে গেছে, কিন্তু তারা তো বলতেছে যে ভাই আমরা হ্যাঁ ভোট দিছি। আপনি এটা বলতে পারেন যে তারা হ্যাঁ ভোটের ফলে কতগুলো কি পরিবর্তন হবে সেটা তারা জানে না, কিন্তু তারা জানে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যেরকম নির্বাচন কমিশন সেখানে স্বাধীনভাবে ফাংশন করবে, যেখানে রাতের ভোট হবে না, আমিরামি ভোট হবে না, যেখানে আমরা স্বাধীনভাবে যারা হচ্ছে যে অন্যান্য সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, দুদক আছে, এগুলো ফাংশন করতে হবে, তাদের জীবনযাত্রার মানের পরিবর্তন হবে, এটা তারা বুঝেই সেখানে হ্যাঁ ভোট দিচ্ছে। সেটা যখন আপনারা অস্বীকার করে মানে সংসদে সেটাকে একদম বিতাড়িত করে ফেললেন, আপনারা এরকম গুম কমিশনের অধ্যাদেশ, তারপর এরকম গুরুত্বপূর্ণ অধ্যাদেশ যেগুলোতে সাফারার বিএনপি ছিল, সেগুলো যখন আপনারা সরিয়ে দিয়ে বলছেন না আরো জটিল, আরো নতুন করে এই সেই আইন আনবে, এই যে ভুজুং ভাজুং বুঝাচ্ছেন, সেই জায়গা থেকে যে 6 মাস ধরে বিরোধী দল মানে অনেক নমনীয় একটা আচরণ করছে, এটা আমার মনে হয় যে এইটাও ঠিক না। কারণ বাংলাদেশের মানুষের সাথে আমরা সরকারি, বাংলাদেশের জনগণের সাথে সরকারি দল বিরোধী দল সবাই আসলে প্রতারণা করছে, কারণ আমরা তাদের ভাগ্য নিয়ে আসলে খেলছি। তারা এত কষ্ট করে 17 বছর পর এই মানে আমি তো বলবো যে এই যে বিএনপির যে এত অন্য যেসব রাজনৈতিক নেতারা এখন অনেক বড় বড় কথা বলে, তরুণদেরকে বলতেছে এই দেশপ্রেম শিখবে, এটা শিখবে, ওইটা শিখবে। আরে ভাই, তরুণরা দেশপ্রেম না হলে কি আবু সাইদের মতো মানুষজন হাত উঁচিয়ে কি তার জীবন দিয়ে ফেলতো নাকি? তা আপনাদের কয়জন এরকম সিনিয়র লিডার আছে যেরকম হাত উঁচিয়ে মৃত্যুবরণ করছে? কয়জন সিনিয়র লিডারের সন্তানরা আছে মারা গেছে? প্রত্যেকে লন্ডনে ছিল, প্রত্যেকটা বিদেশে ছিল, ভালো ভালো জায়গায় পড়াশোনা করছে। এই যে এখন ক্ষমতা আসছে, এখন এসে যে সালাউদ্দিন সাহেবের ছেলেকে তারা বিসিবিতে বসাচ্ছে, অমুকের ভাইকে অমুক জায়গায় বসাচ্ছে, আর মানে দিন শেষে সাফার তো করছে যে এই সাধারণ জনগণরা। আবার আপনারা এসে এখন এখন এসে আবার আপনারা এই মায়াকান্নাটা দেখাচ্ছেন যে না, এই ছেলেরা আসলে আরো ওদের শিখতে হবে, বুঝতে হবে। এই পয়েন্টগুলো বোধ করি ইশতাকে উলফাত এবং কামরুদ্দিন সবুজ আপনি শুনলেন। মানে সাইফ মুস্তাফিজের এই বক্তব্যগুলোর বেশ কিছু পয়েন্ট আছে, যে পয়েন্টগুলোর ব্যাখ্যা সাধারণ মানুষও জানতে চাইবেন। তাদের কথা হচ্ছে ঠিক এই মুহূর্তে যেটা হলো, আলিফ নামে যে ছেলেটা, তার একটা চোখ চলে গেল, ওই চোখ তো আমরা ফিরে দিতে পারবো না, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি হয়তো পাবলিক প্লেসে ক্ষমাও চেয়ে ফেলতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা যেটা সাইফ মুস্তাফিজ বলার চেষ্টা করলেন, যে তরুণদেরকে আমরা দোষ দিচ্ছি, কিন্তু সিনিয়র নেতারা যারা আছেন তাদের তো কেউ কেউ দুর্নীতি করছে, সেই দুর্নীতির কথাগুলো তো আমরা খুব একটা বলছি না, আমরা তরুণদের উপরেই সবকিছু চাপিয়ে দিচ্ছি। কোনো ব্যাখ্যা, কোনো স্পেসিফিকেশন যদি আপনার দিক থেকে থাকে। প্রথমেই বলতে হয় যে তরুণদের কথা তরুণ তরুণ বলি আমরা, এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। কারণ আমরা খেয়াল রাখতে হবে যে খালি এনসিপি যা করে এই কয়জনই তরুণ না, আমাদের দেশে আরো 4 থেকে 5 কোটি তরুণ আছে, এবং তাদের ভবিষ্যৎটা গড়তে হবে, তাদের চাকরি দিতে হবে, তাদের ভবিষ্যৎটা সুন্দর হয় সেই পথ আমাদের দেখিয়ে দিতে হবে। কারণ আগের সরকার এগুলির কোনো কিছু চিন্তা করে নাই। সেই জন্য এখন আমরা বিএনপি 5 বছরের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসছে। এখনই আমি যদি বলি যে ওই মুস্তাফিজ সাহেবের কথা অবলম্বনে যে তারেক রহমান সাহেবকে বলতে হবে যে উনি সবচেয়ে ভালো প্রাইম মিনিস্টার, তো আপনি কেবল 5 মাস গেছে, আমাদের তো ম্যান্ডেট 5 বছরের আছে। এখনই আমাদেরকে রাজপথ থেকে সরিয়ে দেবে, রাজপথে তারা নামবে, সরকার থেকে সরিয়ে দেবে, এই সমস্ত কথা ইজ নট ওয়েলকাম। যেটা করতে হবে, তাদের চিন্তা করতে হবে দেশটার কথা আগে, চিন্তা করতে হবে পানি শুকিয়ে যাচ্ছে, চিন্তা করতে হবে গ্যাস শেষ হয়ে যাচ্ছে, চিন্তা করতে হবে এই ইনভেস্টমেন্ট কেমন করে আনা যায়, চিন্তা করতে হবে দেশটাকে এখন সবাই মিলে কাজ করে আমরা কেমন করে আগামী দিনে একটা সুন্দর সুষ্ঠু, আমরা 71-এর যে চেতনা নিয়ে যুদ্ধ করেছিলাম, 24-এর এই যোদ্ধারা যেইভাবে ভেবেছিল দেশটা হবে, সেই কাজটার দিকে না গিয়ে এই এনসিপি তাদের রাজনৈতিক বয়ান থ্রো করছে। এবং এই নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেবকে আমার মনে হয় ওনারা পলিসিগতভাবেই করেছেন যে তুমি সমস্ত কথা বলতে থাকবে, দেশে অরাজকতা হবে, এরকম ছেলেটা যে চোখ হারিয়েছে এরকম অ্যাক্সিডেন্ট ঘটনা ঘটে যাবে, আর আমরা অ্যাটেনশনটা পাবো, ফোকাসটা পাবো। এটা না করে আমি তাদের কাছে আশা করব যে তারা ব্যক্তিগত আক্রমণ, শিষ্টাচার বহির্ভূত কথাবার্তা ছেড়ে তারা এনসিপি যদি এরকম প্ল্যান করেও থাকে যে নাসিরউদ্দিন পাটোয়ারি এভাবে বলতে থাকবে, উস্কানি দিতে থাকবে, বাকিরা কিছু করলে তারা সেই ইস্যুটাকে গ্র্যাব করবে, যদি এনসিপির মাথায় এই প্ল্যান থাকে, তাহলে সরকারি দলের মাথায় কি ব্যাকআপ কোনো প্ল্যান নাই?
নিশ্চয়ই আছে, কিন্তু সরকার নিজেকে জি ইয়ের মধ্যে রেখে কিপিং দ্য রেইন ইন ইউর ওন হ্যান্ডস জি খুব সুন্দরভাবে তারা জিনিসটা পরিচালনা করছে। কোনোদিন এখন পর্যন্ত কোনো অত্যাচার বা কোনো ওই টাইপের কোনো কথাবার্তা, অ্যাগ্রেসিভ কোনো কথা সরকার পক্ষ থেকে বলা হয়নি। আমি এখনো জানি যে এই যে কাফফারা দিতে হবে তারেক রহমান সাহেবের কাছে কোনো একটা কটূক্তি আপনি শুনবেন না, সে কোনোদিনও তাদের বিরুদ্ধে কিচ্ছু বলতে যাইবে না, কিন্তু আপনি সাধারণ মানুষকে নামিয়ে রাখতে করতে পারবেন না। কালকে রাত্রেবেলা মশাল মিছিল হয়েছে, হ্যাঁ, পুরান ঢাকা থেকে বিএনপি অফিস পর্যন্ত, সেখানে সতর্ক করে দেওয়া হয়েছে এনসিপিকে এই সমস্ত থেকে বিরত থাকবার জন্য। আমি একটু কামালউদ্দিন সবুজ আপনার মতামত নেই। এস এম সাহেব মুস্তাফি যে কথাগুলো বলেছেন, জুলাইয়ের সময় তারা যেভাবে রাস্তায় ছিলেন, পথে ছিলেন, এবং সেই জায়গা থেকে এখন এনসিপির গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন, সেই জায়গা থেকে তার যে উপলব্ধি সেটা ধরে ধরে তিনি বলেছেন, এবং এটাও বলেছেন যে সেই সময় হয়তো বিএনপি সিনিয়র যারা নেতারা আছেন তাদের পরিবারের কোনো সদস্য ক্ষতিগ্রস্ত হয়নি, কিন্তু পরবর্তী যখন দেশে নতুন সরকার এলো এবং সেই সরকার আসার পর গুরুত্বপূর্ণ পদগুলোতে সেই মন্ত্রীদের, সেই নেতাদের সন্তানরা, তাদের পরিবারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বসে যাচ্ছে। এটা আক্ষেপটা এনসিপির পক্ষ থেকে আমি আগেও পেয়েছি, এখনো এস এম সাহেব মুস্তাফিজ পয়েন্টটা নোট করলেন। আপনার কি মনে হয় এই জায়গাটা কি কোনো গলদ হচ্ছে? এটা কি সরকারের কি সত্যিকার অর্থে ভাবার প্রয়োজন নেই? তরুণদের কথা কতটা ভাবছে আসলে এই জায়গায় সরকার? প্রথম কথা হচ্ছে যে বিএনপি যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান হয়েছে, এটার আমি এর আগেও বলেছি, তার মেইন স্টেক হোল্ডার ছিল তারা। কারণ এই ভিতটা তৈরি হয়েছে গত 16-17 বছরে, যে গণ অভ্যুত্থানের হঠাৎ করে হয়ে যায় নাই। এটা দীর্ঘ একটা আলোচনা, আমি সেখানে যাচ্ছি না। আমার কথাটা হচ্ছে যে এই যে 2/3 মেজরিটি নিয়ে এই গভর্নমেন্ট আসলো, এদের মধ্যে যারা তরুণদের কথা বলা হচ্ছে, এই যে রাজনৈতিক দলটা ক্ষমতায় আসছে, এরা অতীতে একাধিকবার ক্ষমতায় এসেছে, আবার বিরোধী দলও ছিল, এবং সবচেয়ে পরিণত একটা রাজনৈতিক দল বাংলাদেশের। তাদের মাথায় কি এই পরিকল্পনা নেই? এটা যদি কেউ বলে থাকে, তা যদি বিশ্বাস করে, তারা ভুল চিন্তা করবে। সেটা হচ্ছে যে এই যে তরুণদেরকে, এখনকার যে তরুণরা, তারা কি চায়, তাদের আশা আকাঙ্ক্ষাটা কি, সেটাকে কিভাবে ধারণ করতে হবে, সেটা কিভাবে তারা এই যে রাজনৈতিক দল হিসাবে কিভাবে তারা এটাকে অ্যাকোমোডেট করবে, সেই পরিকল্পনা নিশ্চয়ই সরকারের আছে। এবং আপনি আপনি দেখেন, না আমি আসছি, আপনি যে বর্তমান যে আপনি নাসিরউদ্দিন পাটোয়ারি নিয়ে অনেক কথা বলেছেন, এবং তার অনেক মানে বিতর্কিত বক্তব্য নিয়েও বলেছেন। আপনি কি এখনো অ্যাক্টিভ বক্তব্য পেয়েছেন এই সরকারের কাছ থেকে বা কোনো রাজনৈতিক দল থেকে? খুব রিঅ্যাকশন। তাহলে এই যে একটা পরিণত মানে রাজনৈতিক দলের যে আচরণ করছে, সেটা কি আপনার সেখান থেকে কি শেখার কিছু নেই? একটা জিনিস, সেখান থেকেও শেখার কিছু আছে, আমি মনে করি শেখা উচিত। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি বললেন যে রাজনৈতিক দলের সন্তানরা মারা যায় নাই, এটা তো আপনি এভাবে কামনা করতে পারেন না। প্রথম কথা হচ্ছে যে কোনো মৃত্যুই আমরা কামনা করি না। যারা আমাদের শহীদ হয়েছে তাদের প্রতি আমাদের কান্না আছে, আমাদের ভালোবাসা আছে, আমাদের অনেক শ্রদ্ধা আছে। যারা আমাদের কাছে চলে গেছে, তারা চলে গেছে বলেই তো আমরা আজকে এখানে মুক্ত মনে কথা বলতে পারছি। না বিএনপি রাজনৈতিক দলের নেতা কর্মীরা কি আপনার কি বলে রাজনৈতিক আন্দোলন করেনি? তাদেরকে নেতা কর্মীরা মারা যায়নি? তারা কি গুম হয়নি? তাদেরকে একটা জুডিশিয়াল কিলিং হয়নি? এখানে কার সন্তান, প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাদের সন্তান হিসেবে বিবেচিত। আপনি কোনো পার্টিকুলার কোনো রাজনৈতিক নেতার সন্তান মারা গেছে কিনা সেটা বললে এটা মনে হয় খুব লজিক্যাল কথা হবে না, আমি মনে করি না। কারণ যে কেউ মারা গেলে আপনার একটা বড় রাজনৈতিক দলের প্ল্যাটফর্মটা অনেক বড়, এবং আমি তো মনে করি এখানে উনি অবশ্যই একজন বড় রাজনৈতিক দল। এই পয়েন্টটা একটু আপনাকে দিই, হয়তো সাহেব মুস্তাফি সেটাই বলতে চাচ্ছিলেন। দেখুন, মানে বিসিবির একটা গুরুত্বপূর্ণ পদে, যেখানে বলা হচ্ছে যে মন্ত্রীদের খুব কাছের তাদের সন্তানরা, তাদের আত্মীয় স্বজনরা এই জায়গায় বসে আছে, এটা তাদের দিক থেকে একটা অভিযোগ ছিল, যে অভিযোগটা এখনো তিনি করলেন। আমি সেটা একটু ব্যাখ্যা জানতে চাই। না, সেটা হচ্ছে যে এখন মনে করেন বিসিবির যে আপনার ফুটবল ফেডারেশনের যে চেয়ারম্যান, যে প্রেসিডেন্ট হচ্ছে বাফুফে, যেটা আমি একটু বলি যে আপনার তাবিদ আউয়াল, উনি নিজেও একসময় ফুটবলার ছিলেন। উনি ইট হ্যাপেন্স যে উনি কিন্তু এর আগেও কিন্তু এই ফুটবল ফেডারেশনের
ছিলেন। হ্যাঁ। আমার কথা হচ্ছে এখন উনি সভাপতি হয়েছেন, এখন উনি ঘটনাচক্রে আব্দুল আল মিন্টু সাহেবের ছেলে, যিনি নিজেও রাজনীতি করেন এবং মন্ত্রী। আপনি যদি ওটাকে এভাবে রিলেট করেন, আমার মনে ঠিক হবে না। রাজনৈতিক দলের কিন্তু উনি নেতা BCB হিসেবে কথা বলছিলেন, উনি ক্রিকেট বলতে বোর্ডের। ভাই, পারেন, আমি এবং সালাউদ্দিন সেই আহমেদের একইভাবে ছেলের কথা স্পেসিফিক্যালি বলছি। সেই একইভাবে অন্য কোনো রাজনৈতিক দলের নেতা কেউ যদি দুইজনের কোনো জায়গায় অ্যাকোমোডেটেড হয়, উনি স্বরাষ্ট্রমন্ত্রীর সেটা- কথা বলছে, সালাউদ্দিন আহমেদের কথা পয়েন্ট করেছেন স্পেসিফিক্যালি। কি বলেছেন? একটু সার্কমস্টেন্স একটু ক্লিয়ার করবেন এক লাইনে? যে আমি সালাউদ্দিন আহমেদ সাহেবের ছেলের কথা বলছি। যাকে বিসিবিতে দায়িত্ব দেওয়া হয়েছিল। মানে উনি আমার জানা মতে তরুণ অবস্থা থেকে কোনো ক্রিকেট সংগঠক বা এরকম কোনো কানেক্টিভিটি আমার জানা মতে পাইনি। বিসিবির কনস্টিটিউশনে বা বিটি গঠনে এমন কিছু কি লেখা আছে যে সালাউদ্দিন সাহেবের ছেলেকে দেওয়া যাবে না? না, এরকম তো না, লেখা নাই। কিন্তু আপনারা তো 17 বছর ধরে এটাই বলছেন, তাই না? লেখা না যে ওনার ছেলেকে দেওয়া যাবে না। আমি এটা বলছি, আমাকে যদি একটা মিনিট সময় দেন। উলফাত সাহেবের আমি ছেলে এক মিনিট শুনে আসবো, এক মিনিট শুনে আসবো সাইফ মুস্তাফিজের কাছে। আপনি চাইলে তখনও কথা বলতে পারেন। সাইফ মুস্তাফিজ 1 মিনিট বলুন, কারণ আমার বিরতিতে যেতে হবে। আমি একটু শেষ করি, আমি একটু সময় নেব, আমি আসছি। আমার কথা হচ্ছে ওনাটা শুনলে তারপর আমরা বলতে সুবিধা হবে, তাহলে একবারে আমি শুনে ফেলবো। হ্যাঁ, 1 মিনিট প্লিজ, 1 মিনিট। ভাই, আমি যেটা বলতেছি যে হ্যাঁ, এটা হয়তো তার গঠনতন্ত্রে লেখা নেই, কিন্তু 17 বছর ধরে আপনারা যারা কথা বলে আসছেন, এটা বিরোধী তো কথা বলছেন যে দলীয়করণ করা হয়েছে পরিবারতান্ত্রিকের জায়গা থেকে। ব্যান্ডিতে একটু সমস্যা হচ্ছে, কিন্তু আমি এটা বুঝতে পেরেছি, আপনি ওরা বুঝতে পেরেছেন না ওনার কথার পয়েন্টটা, যে 17 বছর ধরে পরিবারতন্ত্র বা দলীয়করণ এরকম কথা আমরা বলেছি, প্রতিবাদ করেছি, এখন সেটাই ঘটছে, এটাই হয়তো বলতে চাচ্ছেন তিনি। জি, আমার কথাটা হচ্ছে যে এই ধরনের এখনো বলার সময় আসে নাই, মাত্র 5 মাস হয়েছে, হয়তো 2-1টা জায়গায় হয়তো হতেও পারে। কেন আমি নিশ্চয়ই বিএনপি যারা নেতৃবৃন্দ আছেন তারা নিশ্চয়ই এই ধরনের সমালোচনা থেকে এটার কোনো পয়েন্ট থাকলে নিশ্চয়ই এটা গুরুত্বের সঙ্গে দেখবেন। কিন্তু আমার কথাটা হচ্ছে আওয়ামী লীগ যেভাবে আপনার দলীয়করণ করে আপনার পরিবারতন্ত্রের যে সেটা বিএনপি করে ফেলেছে 5 মাসে, এটা যদি বলে তাহলে এটা তো একটা খুবই অবান্তর একটা কথা হবে। এখনো 5 মাস বয়সে সরকার এমন কিছু করে নাই আপনি কাফারা দিতে হবে। আমি এখন পর্যন্ত দেখি নাই 3 বছর পরে কি হবে, 4 বছর পরে কি হবে, সেটা তো এখনো আপনি দেখেন। এখন পর্যন্ত বাংলাদেশের প্রতি রাজনৈতিক দলগুলি মিছিল মিটিং থেকে শুরু করে তাদের ইচ্ছা মতো কথা বলছে। আপনি কি কোনো একটা গ্রেপ্তার দেখেছেন? দেখি নাই তো। কোনো জায়গায় কি লেখালেখি, গণমাধ্যমে এমন কোনো জায়গা আছে যেখানে লেখালেখি হচ্ছে? না, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছি সেনসিটিভ, সেটাও তো বলতে পারছি। আসতেছি, দেখি নাই তো কোনো জায়গায় সরকার থেকে বা কোনো জায়গা থেকে বলা হচ্ছে। আমিও তো গণমাধ্যম কর্মী, আপনিই বলেন না কেন কোনো জায়গা থেকে, মানে প্রাইভেট সেক্টর থেকে হোক বা পাবলিক সেক্টর থেকে এমন কোনো নির্দেশনা আসছে যে লিখতে পারবেন না, এটা বলতে পারবেন না, তাহলে আপনি আজকে যে বাংলাদেশের যে চ্যালেঞ্জ সেই দিকেই মনোনিবেশ না করে, আজকে তো এনসিপির সংসদ সদস্যরা আপনার পার্লামেন্টেও আছেন। একদম।